আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বোর্ডের নাম শান্তি নয় টুকরো হওয়া উচিত, মাস্ক। আমাদের বাদ দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। জাপানের সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ অর্থদাতা দেশকে হারাল। খবর BBC। 1 বছর আগে নির্বাহী আদেশের মাধ্যমে এই প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কোভিড-19 মহামারীর সময় WHOর বিরুদ্ধে চীন ঘেঁষা আচরণ ও কার্যকর সংস্কারে ব্যর্থতার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানায় মহামারী মোকাবিলায় WHOর ব্যর্থতা রাজনৈতিক প্রভাব এবং সংস্কারের অভাবই এই পদক্ষেপের কারণ। তবে WHO এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। WHOর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেসুস বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি পোলিও নির্মূল, এইডস প্রতিরোধ এবং মাতৃমৃত্যু হ্রাসসহ বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে সংস্থাটির ভূমিকার কথা তুলে ধরেন। মার্কিন সরকার জানিয়েছে WHOতে সব ধরনের সরকারি অর্থায়ন বন্ধ করা হয়েছে এবং সংস্থাটির বিভিন্ন দপ্তর থেকে মার্কিন কর্মী ও ঠিকাদারদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বহু যৌথ কার্যক্রম স্থগিত করা হয়েছে। WHO জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়টি আগামী ফেব্রুয়ারিতে নির্বাহী বোর্ডের বৈঠকে আলোচনায় আসবে এবং সেখানকার দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় নেতৃত্ব ও সমন্বয় দুর্বল করতে পারে, বিশেষ করে ভবিষ্যৎ মহামারী মোকাবিলার ক্ষেত্রে। সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF-এর বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর ধারাবাহিক সাফল্যে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে সিরিয়ায় মোতায়েন থাকা প্রায় ১,৫০০ মার্কিন সেনা দ্রুত প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। খবর ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে SDF-এর সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ছে। SDF কার্যত দুর্বল হয়ে পড়লে সেখানে মার্কিন সামরিক উপস্থিতির আর কোনো যৌক্তিকতা থাকবে না, এমনটাই মনে করছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক 1 সপ্তাহের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি সিরিয়ায় মার্কিন মিশনের ভবিষ্যৎ নতুন করে মূল্যায়নে বাধ্য করেছে। এতদিন ইসলামিক স্টেট মোকাবিলায় SDF-এর সঙ্গে অংশীদারত্বই ছিল যুক্তরাষ্ট্রের মূল কৌশল। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় ১,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও একাধিকবার সিরিয়ায় এই মিশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে পেন্টাগন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যৎ সামরিক সিদ্ধান্ত বা সম্ভাব্য অভিযান নিয়ে তারা আগাম মন্তব্য করে না। বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তাহলে এটি সিরিয়ার প্রেসিডেন্ট তারাচিহ্ন আহমেদ আল সারা তারাচিহ্ন সরকারের জন্য বড় কৌশলগত সাফল্য হবে এবং দেশটির উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কৌতুকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বোর্ড অব-পিস উদ্যোগকে খোঁচা দিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে মাস্ক বলেন, বোর্ডটির নাম পিস না হয়ে পিস হওয়া উচিত ছিল। তিনি রসিকতা করে বলেন, শান্তি সম্মেলনের কথা শুনে তার মনে হয়েছে এটি শান্তির বোর্ড নাকি গ্রিনল্যান্ড বা ভেনেজুয়েলার কোনো ছোট টুকরো নিয়ে বোর্ড। প্যানেল আলোচনায় মাস্কের সঙ্গে ছিলেন ল্যারি ফিঙ্কি, যিনি ব্ল্যাকরক এর প্রধান নির্বাহী কর্মকর্তা। মাস্কের এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে মৃদু হাসির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে মাস্ক বলেন, বাই মূলত শান্তিই চায়। উল্লেখ্য, ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব-পিস প্রথমে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির জন্য সীমিত পরিসরে ভাবা হলেও বর্তমানে এর পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এই বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন বলেছেন, গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ফ্রেমওয়ার্ক চুক্তির কথা ঘোষণা করেছেন সে বিষয়ে তিনি কোনো তথ্যই জানেন না। বৃহস্পতিবার 22 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে নিলসেন স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ডকে বাদ দিয়ে এ ধরনের কোনো চুক্তি সম্ভব নয়।
তার ভাষায় গ্রিনল্যান্ড সংক্রান্ত যে কোনো চুক্তি করার এখতিয়ার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ডের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন অবশ্যই সম্মান করতে হবে। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গ্রিনল্যান্ড বিষয়ে একটি সম্ভাব্য ফ্রেমওয়ার্ক চুক্তির কথা উল্লেখ করেন। সেই ঘোষণার প্রতিক্রিয়াতেই গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম সাধারণ নির্বাচনের লক্ষ্যে দেশটির জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। শুক্রবার 23শে জানুয়ারি জাপানি সংসদের নিম্নকক্ষের স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা পাঠ করে শোনান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 8ই ফেব্রুয়ারি জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী তাকাইচি আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি জানান, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে জনগণের সরাসরি ম্যান্ডেট নেওয়াই এই নির্বাচনের মূল উদ্দেশ্য। বর্তমানে জাপানে ক্ষমতাসীন রয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এবং জাপান ইনোভেশন পার্টির জোট সরকার। তবে সংসদের নিম্নকক্ষে এই জোটের সংখ্যাগরিষ্ঠতা এখন অনিশ্চিত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে দুর্নীতি, কেলেঙ্কারি ও জনসমর্থন হ্রাসের চাপে থাকা এলডিপির জন্য এই নির্বাচন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় সাধারণ ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।